ইতিহাস বলে ডাকাতি করতে বেরোনোর আগে এই মন্দিরে পুজো দিতেন ডাকাত সর্দার ভবানী পাঠক ও তার যোগ্য শিষ্যা দেবী চৌধুরানী। এই গভীর জঙ্গলেই তাদের গোপন আস্তানা ছিল বলে জানা যায়। শিলিগুড়ি শহর থেকে বৈকুণ্ঠপুর জঙ্গলে এই মন্দির অবস্থিত। এই মন্দিরের ইতিহাস বহু প্রাচীন। গভীর জঙ্গল আর মাঝে কিছুটা কাঁচা রাস্তা, আর সেই রাস্তা ধরে এগোলেই দেখা মিলবে এই মন্দিরে। সেখানেই পূজিত হচ্ছেন দেবী। এই পুজোয় হাজার হাজার ভক্তের সমাগম হয়। তবে এই পুজোর পেছনে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে ডাকাত সর্দার ভবানী পাঠক ও তার শিষ্যা দেবী চৌধুরানীর ইতিহাস। কিভাবে আসবেন আপনারা সেটা আগে আপনাদেরকে বলে রাখি। প্রথমেই আপনারা কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি আসতে পারেন এবং সেখান থেকে বাসে করে চলে আসতে পারেন এই দেবী চৌধুরানী মন্দির। অথবা যদি আপনারা উত্তরবঙ্গের মানুষজন হয়ে থাকেন তাহলে আপনারা শিলিগুড়ির বাস স্ট্যান্ড থেকে কোচবিহারগামী বা জলপাইগুড়িগামী যে কোনো বাসে উঠে আপনারা চলে আসতে পারেন দেবী চৌধুরানী মন্দিরের সামনে। তো আমি এই মুহূর্তে দেবী চৌধুরানী মন্দিরের সামনেই এসেছি, আপনাদেরকে নিয়ে যাচ্ছি। গুড মর্নিং, আরও একটা নতুন এপিসোডে আপনাদের ওয়েলকাম। আর এই মুহূর্তে আছি উত্তরবঙ্গের দেবী চৌধুরানী শ্মশানকালী মন্দিরের একদম সামনে। আর আপনাদেরকে আজকের এই এপিসোডে ঘুরিয়ে দেখাবো দেবী চৌধুরানী শ্মশানকালী মন্দির। তো চলুন আমার সাথে আজকের এই এপিসোডটা শুরু করা যাক। প্রথমে স্থানীয় রাজবংশী সম্প্রদায়ের মানুষরা ঠুনঠুনির পুজো নামে মন্দিরে পুজো শুরু করতেন। পরবর্তীতে 42 বছর ধরে এই মন্দিরের নতুন কমিটি গঠন করে বন দপ্তর। জেলা প্রশাসন ও পুলিশের সহযোগিতায় মা বনদুর্গা বা পুজো হয়ে আসছে। প্রতি বছর পৌষ মাসের পূর্ণিমা তিথিতে গভীর রাতে এই পুজো হয়। তবে এই মন্দিরে পুজো দেখতে জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার এমনকি পার্শ্ববর্তী রাজ্য আসাম এবং বাংলাদেশ থেকেও প্রচুর মানুষ আসেন। পৌষ পূর্ণিমায় বাৎসরিক পুজো অনুষ্ঠিত হলেও প্রতি পূর্ণিমায় দেবীর নিত্য পুজো হয়ে থাকে। এই বিষয়ে কেবলমাত্র শিকারপুরী নয়, জলপাইগুড়ি এবং শিলিগুড়ি বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের বিশ্বাস অষ্টাদশ শতকের শেষ দিকে সন্ন্যাসী বিদ্রোহের সময় এই এলাকায় ভবানী পাঠক এবং দেবী চৌধুরানীর যাতায়াত ছিল। সে সময় গোটা এলাকাটি জঙ্গলে ভর্তি থাকলেও ভবানী পাঠক এখানে একটি কালী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমান মন্দিরটি অবশ্য চা বাগান কর্তৃপক্ষের তৈরি। কালী পুজোর সময় এখানে মেলা বসে। মন্দির নির্মাণে বৌদ্ধ প্রভাব রয়েছে বলে মনে করেন ইতিহাস বিশেষজ্ঞরা। লোকশ্রুতি হলো একসময় দেবী চৌধুরানীও এই মন্দিরে পুজো দিতেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসে দেবী চৌধুরানী এবং ভবানী পাঠকের উল্লেখ পাওয়া যায়। এই মন্দিরের ইতিহাস প্রায় 350 বছরেরও পুরনো। এই মন্দিরে বছরে দুবার আষাঢ় এবং কার্তিক মাসে নিয়ম করে পুজো করা হয়। কালী পুজোর দিনে আশেপাশের বহু মানুষ ঝোপ জঙ্গলে ভরা এই মন্দিরে যান রাত জেগে পুজো দেখতে। ভক্তদের বিশ্বাস, মা কালীর কাছে প্রার্থনা করা হলে তিনি সকলের ইচ্ছাই পূরণ করেন। এখানকার গা ছমছমে পরিবেশে রাতভর কালী পুজো দেখার অভিজ্ঞতা একেবারেই অন্যরকম। ঐতিহাসিকরা মনে করেন এই মন্দিরে যে বিগ্রহটি সেটি ভবানী পাঠকের আমলে। তবে দেবী চৌধুরানী উপন্যাসটি শোনেননি এমন বাঙালিও কমই আছেন। লেখার গুণে জীবন্ত হয়ে ওঠা এই দুটি চরিত্র কখন যে ইতিহাসের সঙ্গে মিশে গিয়েছে তা বলা কঠিন। আপনার নামটা? সুভাষ চৌধুরী। আপনার পরিচয়? আমি মন্দিরের পুরোহিত। এই মন্দিরের ইতিহাসটা একটু যদি আপনার সাথে শেয়ার করেন। এই মন্দিরের ইতিহাস, প্রথম পূজারী ছিল ভবানী পাঠক। পরবর্তীকালে যখন দেবী চৌধুরানী মানে প্রফুল্লর সাথে ভবানী পাঠকের সাক্ষাৎ হয় এই বৈকুণ্ঠপুর জঙ্গলে, ভবানী পাঠক সেই প্রফুল্লকে
নিজের মানস কন্যা হিসাবে, পালিত কন্যা হিসাবে গ্রহণ করে এবং তাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত করে। পরবর্তীকালে তার নাম সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত করার পর তার নাম হয় দেবী চৌধুরানী। এবং দেবী চৌধুরানী স্বাধীনতা সংগ্রামী হিসাবে তৈরি করে ভবানী পাঠক। তারা ব্রিটিশদের লুট করত, জমিদারদের লুট করত, করে নিয়ে গরিব দুঃখীদের দান করত। পরে দেবী চৌধুরানীর অনুরোধে বা দেবী চৌধুরীর কথা অনুসারে ভবানী পাঠক এখানে মায়ের মন্দির করে দেয়। সেই হিসাবেই আজ অবধি চলে আসছে এই মা শ্মশানকালী রূপে পূজিত। শ্মশানকালী রূপ মায়ের পুজো সেভাবে হয়ে আসছে, করে যাচ্ছি। এই যে সামনে নদীটা, এই নদী পথ দিয়েই দেবী চৌধুরী যাতায়াত করত বজ্র করে। এইগুলো গভীর জঙ্গল ছিল, এখন সেই গাছগাছরা নেই, অনেক গাছ মরে গেছে, ঘরে পড়ে গেছে। তারপর কিছুটা আমাদের অর্ধেক জমি চলে গেছে ফোরলেনে। শ্মশানকালী রূপে পূজিত মা। আচ্ছা, এখানে কি পঞ্চমুণ্ডী আসন আছে? আমি তো নিজে তো দেখি নেই, যখন বানিয়েছে শোনা কথা, মা যেখানে দাঁড়িয়ে আছে সেটাই পঞ্চমুণ্ডী আসন। আচ্ছা, আর এই মন্দিরে যে দেবী রয়েছে, দেবীর মূর্তিটা কি বহু প্রাচীন নাকি? না না না, প্রাচীন মূর্তি যেটা ছিল সেটা ছিল মাটির মূর্তি। প্রথমে ছিল অষ্টধাতুর মূর্তি, আমি নিজেও দেখিনি এখন পর্যন্ত, শোনা কথা। সেই মূর্তি এখান থেকে রাজবাড়িতে, জলপাইগুড়ির রাজবাড়িতে এখান থেকে পরবর্তীকালে এখান থেকে নিয়ে যায়, নিয়ে ওখানে স্থাপন করে। সত্যি মিথ্যা আমি তাও জানি না, শোনা কথা আমার। সেই অষ্টধাতুর মূর্তির অনুকরণে করা হয় মাটির মূর্তি। 1993 সালে 5ই বৈশাখ মাটির মূর্তির পরিবর্তনে পাথরের মূর্তি, শিলামূর্তি বসানো হয়। আচ্ছা, তাহলে এই মন্দিরে বাৎসরিক উৎসব তাহলে কবে পালন? না, হ্যাঁ, এই মন্দিরে বাৎসরিক উৎসব কবে পালন করা হয়? বাৎসরিক পূজাটা দীপান্বিত উৎসবই হয়, দীপান্বিতা কালী পুজোর দিন। আর এই মন্দিরে যদি কেউ ভোগ প্রসাদের বন্দোবস্ত কি রাখা হয়েছে সাধারণ মানুষের জন্য? সাধারণ মানুষের জন্য আমরা কালী পূজার দিনই করি। কালী পূজার দিন সাধারণ মানুষের জন্য ওখানে ভোগ করা হয়। আমাদের 151 টাকার একটা কুপন ছিল কালী পূজায় মালসা ভোগ। আর তাছাড়া নিত্য ভোগ হয় না, অমাবস্যা পূর্ণিমাতে সামান্য একটু ভোগ হয়, যতক্ষণ থাকে। আমরা বিনামূল্যেই ভক্তজনকে প্রসাদ দিই। আচ্ছা, আপনি কত বছর ধরে আছেন এইখানে সেবায়? আমি 2001 থেকে আছি, প্রায় 23 বছর। আপনার এই 23 বছর জীবনের অভিজ্ঞতাতে কোনো অলৌকিক ঘটনা কি আপনি কখনো ফিল করেছেন? শোনো, এগুলো তো আমরা জানলেও তো আমরা বলবো না, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। মা আমাকে অলৌকিক বলতে আমার অনুভব হয়েছে অনেক, এবং মা যে খুব জাগ্রত তার প্রমাণ আমি অনেক পেয়েছি। আমার নিজের ক্ষেত্রে, আমার পরিবারের ক্ষেত্রে পেয়েছি। আমার স্ত্রীকে এই মন্দিরে
2015-তে 21শে সেপ্টেম্বর পূর্ণিমার দিন ভোগ রান্না করতে গিয়ে আমার ওয়াইফকে গোখর সাপ পায়ে দংশন করে। সাড়ে 5 ফুট লম্বা ছিল সেই সাপ, এরকম মোটা, যার ছোবলে মানুষ বাঁচে না। মায়ের দয়ায় সে ঘুরে আসছে, এখনও সে মায়ের মন্দিরে ভোগ রান্না করে, মায়ের সেবায় মন্দিরের ভিতরে কাজকর্মগুলো সে করে। আচ্ছা, বহু মানুষ তো দূর দূরান্ত থেকে আসেন, প্রত্যেকেই কিছু না কিছু মানত করে, তো এরকম কোনো ঘটনা কি আপনার সাথে হয়েছে যে কেউ মানত করে গেছে, তার মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে বা আপনাকে সেই ঘটনা তিনি শেয়ার করেছেন? এমন একটা ঘটনা ঘটছে, একটা তো বললাম সাপে কাটছিল, আমার স্ত্রীকে ঠিক হয়ে গেছে। জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের এক প্রফেসর ছিলেন, বর্তমানে উনি যাদবপুর কলেজে ট্রান্সফার হয়ে গেছেন। উনি বিয়ে করার পর 6 বছর হয়ে গেল, তাদের কোনো সন্তান হয়নি। হঠাৎ কার কাছে শুনছে, এসে আমাকে, আমার স্বামী স্ত্রী দুইজন পা ধরে কান্নাকাটি। ঠাকুরমশাইকে বলে, কী হয়েছে, পা ছড়ুন। বলে, আমার 6 বছর হয়েছে, বিয়ে হয়েছে, আমাদের কোনো সন্তান নাই, লোকের মুখে শুনেছি আপনি বলে পারেন। বলে, ভুল শুনেছেন, আমি কিচ্ছু পারি না। জেনেওয়ালা মা মার কাছে কাঁদে, মাকে বলে আমি জাস্ট পুরোহিত, আপনারা নিয়ে আসবেন, আপনার নামে সংকল্প করে পুজো দিয়ে দিব, বাস, বাকিটা মা। তাও ছাড়ে না। তারপর সেদিনকে পূর্ণিমা ছিল, বসলাম মায়ের কাছে, মাকে বললাম, মা দেখিস। যথারীতি তার সন্তান হলো, সে ছেলে নিয়ে এসে ঘুরে পুজো টুজো দিয়ে গেল। পরবর্তীকালে আবার আসলাম, উনি ঠাকুরমশাই ছেলে তো পেলাম, এবার আমার ট্রান্সফারের ব্যবস্থা করে দেন। বলে, আরে মহা মুশকিল, ট্রান্সফারও আমি করে দিব, আমি করে না হলে কে ট্রান্সফার করবে? আপনার প্রিন্সিপাল। মা দেখিস, উনি ট্রান্সফার চাচ্ছে, ট্রান্সফার করাই দিস। ট্রান্সফার হয়ে এখন বর্তমানে যাদবপুরে। ঘুরিয়ে দেখালাম আপনাদেরকে এই দেবী চৌধুরানী শ্মশানকালী মন্দির। কেমন লাগলো আজকের এই এপিসোডটা ডেফিনেটলি আমাদের সাথে শেয়ার করুন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ারও করতে পারেন। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো এপিসোডে। তো শেষ করার আগে টিল দেন, বাই বাই।